ওকে, চলুন শুরু করা যাক। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম আজকে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ঝুলিয়ে দিই এবং ঝুলিয়ে দেওয়ার পরে সেটা যদি পেন্ডুলাম হিসেবে কাজ করে, লাইক দিস। এই ধরেন কলমটা কোনো পয়েন্ট থেকে ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দেওয়ার পরে এই কলমটা যদি এখানে অসিলেট করে দোলে, সেক্ষেত্রে এই দোলনের দোলনকাল কীরকম হবে বা এটার সিম্পল হারমোনিক মোশনটা কীরকম হবে, এটাকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল পেন্ডুলাম বলা হয়। এখানে যেমন একটা এক্সাম্পল দেখানো আছে। সো আমি পরে বইয়ের পেজ নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে বইয়ের পিডিএফ দিয়ে রাখবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে এখন দেখেন, অবজেক্টটাকে আমি এই পয়েন্ট থেকে ঝুলিয়ে দিয়েছি, যে পয়েন্ট থেকে ঝুলিয়ে দেওয়া হয় ওই পয়েন্টটাকে বলা হয় পিভট পয়েন্ট। পিভট। সো পিভট পয়েন্টটা হচ্ছে যে পয়েন্ট থেকে আমি কি করছি, অবজেক্টটাকে ঝুলিয়ে দিচ্ছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে অবজেক্টটাকে ঝুলানো হয়েছে, তাহলে এটা পিভট পয়েন্ট। তাহলে পিভট পয়েন্টের রেসপেক্টে অবজেক্টটাকে যদি কোনো একদিকে সরিয়ে দেওয়া হয় তাহলে সে এদিকে ঝুলতে থাকবে। ক্লিয়ার? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে দোলনটা আছে এই দোলনের টাইম পিরিয়ড এবং অন্যান্য কিছু চিন্তা করা। ক্লিয়ার? চলেন আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে যদি একটু রিক্রিয়েট করি, রিড্র করি, ধরুন এই পয়েন্ট হচ্ছে পিভট পয়েন্ট এবং পিভট পয়েন্টের চারপাশে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিলাম। সো অরিজিনালি বস্তুটা লেটস সে এরকমভাবে আছে, এটা হচ্ছে বস্তুটা, এটা হচ্ছে তার অরিজিনাল সিচুয়েশন বা অরিজিনাল পজিশন। এখন যে কোনো অবজেক্ট বা বস্তুর সমগ্র ভর আমরা ভর কেন্দ্রে পুঞ্জীভূত চিন্তা করতে পারি। তাহলে এইখানে এই যে সি পয়েন্টটা যেটা আছে, এই সি হচ্ছে সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র। তাহলে এই যে সি পয়েন্টটা আছে এখানে, যে কোনো বস্তুর একটা সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি থাকে, এই সি পয়েন্টটাকে বলা হচ্ছে সি, সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি। সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি বাংলা করলে যেটা হয় ভরকেন্দ্র। ইংরেজিতে এই সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটিকে একটু সংক্ষেপে প্রকাশ করা যায় সেন্ট্রয়েড বলে। সো ইংলিশে আমি সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটিকে সেন্ট্রয়েডও লিখতে পারি। তাহলে সেন্ট্রয়েড বা সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি হচ্ছে ওই পয়েন্টটা যে পয়েন্টে একটা অবজেক্টের সমগ্র মাস বা ভর কনসেন্ট্রেটেড আছে, এটা আমরা চিন্তা করতে পারি। এখন আমাদের যে ওয়েট বা একটা বস্তুর ওজন কোন পয়েন্টে কাজ করে, সবসময়ই ভর কেন্দ্র বা সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড দিয়ে কি কাজ করবে, একটা বস্তুর সম্পূর্ণ ওয়েট কাজ করবে। তাহলে আমাদের W=mg সেটা কাজ করবে কিন্তু এই সেন্ট্রয়েড থেকে নিচের দিকে। বোঝা গেছে? এখন আমি এই অবজেক্টটাকেই জাস্ট একটু ডান দিকে সরিয়ে দিব। তাহলে অবজেক্টটাকে ডান দিকে সরিয়ে দিলে সে কী করতে শুরু করবে, দুই পাশে অসিলেট করবে। কোশ্চেন হচ্ছে কেন সে দুই পাশে অসিলেট করবে, কারণটা কি, রিজনটা কি? তাহলে সেই রিজনটা আমরা একটু দেখি। সো আমরা যদি এই অবজেক্টটাকে যে কোনো একদিকে একটু সরিয়ে দেই, লাইক দিস ইন দ্য ফিগার, এই চিত্রের মতো যদি সরিয়ে দিই, তাহলে গল্পটা এখন এইরকম। অবজেক্টটা এখন এইভাবে সরে গেছে, সাইডওয়াইজ সরে গেছে। তাহলে তার সেন্ট্রয়েড বা সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি এইখানেই আছে, এটাই সি। ওজন mg সোজা নিচের দিকেই কাজ করছে, সোজা নিচের দিকে ওজন mg কাজ করছে। এখন বস্তু অরিজিনালি এই যে ব্লু ডটের যে লাইন আছে, অরিজিনালি এই লাইন বরাবর বস্তুটা ছিল, আমি বস্তুটাকে ওই লাইন থেকে সরিয়ে ফেলছি। এখন ওজন mgটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি। খেয়াল করেন, এই যে সেন্ট্রয়েড সি যে পয়েন্টটা আছে, এই সেন্ট্রয়েড এবং পিভট পয়েন্টটাকে যদি কানেক্টেড করি একসাথে, সেন্ট্রয়েড এবং পিভট পয়েন্টটাকে যদি কানেক্টেড করি, দেখেন এই কাজই করা হয়েছে এখানে। সেন্ট্রয়েড এবং পিভট পয়েন্টটা এখানে কি
ও ও পয়েন্টের রেসপেক্টে সে অসিলেট করবে। তাহলে এই পিভট পয়েন্টটা এখানে ও, এই পিভট পয়েন্টটা হচ্ছে ও। তাহলে ও এবং সি এর যে কানেক্টিং লাইনটা আছে এই লাইন বরাবর এখানে যদি অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এমজির থিটা অ্যাঙ্গেলে যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা হবে কত? এমজি কস থিটা। কোণের সঙ্গে যে উপাংশ বা কম্পোনেন্ট থাকে সেটা সবসময় কি দিয়ে আসে? কস থিটা দিয়ে আসে। তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার যে উপাংশ আছে এটা কি হবে? এমজি সাইন থিটা। তাহলে এমজি কস থিটা কাজ করবে কি? এই যে সেন্ট্রয়েড এবং পিভট পয়েন্ট এই দুইটার যে কানেক্টিং লাইন আছে অ্যালং দ্য কানেক্টিং লাইন কাজ করবে এমজি কস থিটা, আর এটার সঙ্গে পারপেন্ডিকুলারলি কাজ করবে কে? এমজি সাইন থিটা। এখন আমরা অ্যাজিউম করব এই পিভট পয়েন্ট এবং সেন্ট্রয়েডের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স বা দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এইচ। পিভট পয়েন্ট এবং সেন্ট্রয়েডের মধ্যবর্তী দূরত্বটাকে কত অ্যাজিউম করা হচ্ছে? এইচ। দেখেন এই যে ও থেকে সি পর্যন্ত যে ডিস্ট্যান্সটা আছে, ও সি যে ডিস্ট্যান্স, এটাই আমাদের কি? এইচ। তাহলে ও সি ইকুয়ালস টু এইচ, ও সি ইকুয়ালস টু এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটার ডিটেলস, যে ডায়াগ্রামটা আঁকা আছে এই ডায়াগ্রামটার ডিটেলসটা হচ্ছে এইটা। বুঝতে পারছেন? ক্লিয়ার? এইবার আমরা একটু কম্প্যারিজন করব, দুইটা জিনিসের কম্প্যারিজন, কোনটার সঙ্গে কোনটার। এর আগে গত ক্লাসে আমি আপনাদেরকে পেন্ডুলাম পড়িয়েছিলাম। সো হোয়াই পেন্ডুলাম অসিলেটস, একটা পেন্ডুলাম কেন দোলে। আমি পাশেই চিত্রটা আঁকি তাহলে আরও বুঝতে ক্লিয়ার হবে। সো ধরেন এইখানে একটা সিম্পল পেন্ডুলাম ছিল, এই পেন্ডুলামটা এইখানেই ছিল এইভাবে। তাহলে খেয়াল করে দেখেন আমার এইখানে এই পেন্ডুলামটার ওজন ছিল এমজি। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, এইখানে এই অ্যাঙ্গেলটাও কি থিটা না? লাস্ট ক্লাসে বলেছিলাম। সো এই দুইটা অ্যাকচুয়ালি সিমিলার অ্যাঙ্গেল, অনুরূপ কোণ। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা। এমজির যে কম্পোনেন্ট এখানে কাজ করবে, দ্যাট ইজ এমজি কস থিটা, আর এমজির যে কম্পোনেন্ট এইদিকে কাজ করবে সেটা এমজি সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি পেন্ডুলামটাকে ইনিশিয়াল পজিশনে কে ফেরত নিয়ে আসতে চায়? এমজি সাইন থিটা। তাহলে আমরা প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স এখানে কাকে বলতে পারছিলাম? এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা। সো আমরা এখানে প্রত্যয়নী বল এফ বলছিলাম এমজি সাইন থিটা। এখানেও রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল কি এমজি সাইন থিটাই আছে না? দুইটা মডেলকে এখন আর ডিফারেন্ট মনে হচ্ছে না সেম মনে হচ্ছে? এখানে যা হচ্ছে এখানেও অলমোস্ট তাই হচ্ছে, শুধু একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেই ছোট্ট ডিফারেন্সটা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি যে বব আছে, ববটার সেন্টার পয়েন্টেই সমগ্র মাস কনসলিডেটেড, মানে ববের কেন্দ্রবিন্দুতে সকল ভর পুঞ্জীভূত আছে। কনসলিডেটেড মিন্স হচ্ছে একসাথে থাকা, পুঞ্জীভূত থাকা। এখন এই জায়গায় এসে আমাদের অ্যাকচুয়ালি বস্তুটা একটা নিজে বড় অবজেক্ট, এখানে কিন্তু শুধুমাত্র ববে ভরটা আছে, সুতার ভরটাকে ইগনোর করা হয়। এই জায়গায় ভরটা, সুতার ভরটাকে আমরা ইগনোর করি, শুধুমাত্র কার ভর নেই? ববের ভর নেই। বাট এখানে তো কোনো সুতাই নাই, এখানে সম্পূর্ণ অবজেক্টের কি নিতে হবে? ভর নিতে হবে। এখন এইখানে চলে আসবে টর্কের প্রসঙ্গ। যখনই সলিড অবজেক্ট হয়, ধরেন এটা একটা সলিড অবজেক্ট, এই সলিড অবজেক্টকে আমি রোটেট করাবো, ঘুরাবো। সে ফর এক্সাম্পল একটা দরজা আপনি ঘুরাবেন, তাহলে দরজা যে ঘুরাবেন, দরজাটা যে ঘুরবে তখন এখানে টর্ক চলে আসে। আমি এই যে ফিজিক্যাল পেন্ডুলামের একটা সহজ সরল এক্সাম্পল দিই, এটা সবাই দেখছেন। রেস্টুরেন্টগুলার সুইং ডোর থাকে কিচেনে, কিচেনের যে ডোরগুলো হয় সেটা দুই পাশ থেকেই খোলা যায়, ভিতর থেকেও খোলা যায়, বাইরে থেকেও খোলা যায়। সো যখন কোনো ওয়েটার খাবার নিয়ে এই দরজাটা খুলে চলে আসেন, দরজা কিন্তু নিজেই আবার পিছন দিকে যায় এবং অল্প কিছুটা কেঁপে তারপর থামে।
সো এই যে যত জায়গায় সুইং ডোরগুলো আছে পুরা দরজাটাই কবজার রেসপেক্টে দুই পাশে একটু দুলতে পারছে না? তাহলে এই যে যখন কবজার রেসপেক্টে দুই পাশে দুলতেছে এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল পেন্ডুলাম হয়ে গেল। সো আমরা সেই মডেলটা এখানে দেখছি, পরের দিকে যে আমি একটা ম্যাথও করাবো। চলেন আমরা একটু বইয়ে যাই, দেখি বই কি করছে থিওরিতে। সো এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল পেন্ডুলাম। এই যে বইয়ে আমি ফিজিক্যাল পেন্ডুলাম অংশটাই পড়াচ্ছি। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল পেন্ডুলাম। এখন আমাদের এইখানে ফিজিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ড তারা শুরুতেই দিয়ে দিছে। সো এইখানে দেখেন টাইম পিরিয়ড টিটা দেওয়া আছে 2π√i/mgh। আমি এক্সপ্লেন করতেছি, দেখেন। ইস্যুটা কোথায়? আসেন এইখানে যে অ্যাকচুয়াল ইস্যুটা আমাদের টাইম পিরিয়ডটা, আমাদের অ্যাকচুয়ালি এই ডেরিভেশনটা কিভাবে আসলো এটা নিয়ে আমি বেশি টাইম কাটাবো না, রাদার আমি এটার অ্যাপ্লিকেশনে যাব। টি ইকুয়ালস টু 2π√i/mgh। সো বেসিক ব্যাপার হচ্ছে যখনই একটা বস্তু ঘোরে, কোনো একটা বস্তু যখন ঘোরার জন্য যে বলটা দিতে হয় এই বলটা হতে হয় লম্ব বরাবর। এদিকে তাকান। আপনাদের টর্কের আইডিয়া কতটুকু আছে আমি জানি না, ধরে নিচ্ছি টর্ক কিছুই বোঝেন নাই, মুখস্থ করছেন। টাও নামক একটা বস্তু আছে, ধরেন এ একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি এখানে ধরে সারাদিন যদি হরাইজন্টালি টানি এ কি ঘুরবে? তাহলে ঘুরানোর জন্য তাকে কি করতে হবে? ভার্টিক্যালি বল দিতে হবে না? সো সিম্পল একটা জিনিস খেয়াল করেন, ওই যে দরজাটা আছে না, দরজায় কিন্তু লেখা আছে পুল বা পুশ, মানে হচ্ছে হয় ঠেলো না হলে টানো। চলেন একটু এই দরজাটার দিকেই যাই। দেখেন প্রথম কোশ্চেন, এই দরজার হ্যান্ডেল কেন সাইডে? মাঝখানে রাখলে কি সমস্যা আছে? হ্যাঁ কানেক্টিং পয়েন্ট এই সাইডে, আমি এখানে হ্যান্ডেল রাখবো, সমস্যা আছে? কেন কম ফোর্স দিতে হবে? কারণ এটা লিভারের যান্ত্রিক সুবিধা। বাচ্চাবেলায় পড়ছেন লিভারের যান্ত্রিক সুবিধা। লিভারের দৈর্ঘ্য যত বড় হয় তত অ্যাকচুয়ালি আমাকে ফোর্স কম দিতে হয়। এইজন্য টিউবওয়েলের হাতল ধরে চাপে, টিউবওয়েলের গলা ধরে কেউ চাপে। সো ছোটবেলায় আমরা অবশ্য ট্রাই করতাম টিউবওয়েলের গলা ধরে চাপা। সো হাতল ধরে কেন চাপা হয়? যাতে লেন্থটা বাড়ে। সিমিলারলি এইখানে আমি এই যে হাতলটাকে যত সম্ভব সাইডে নিয়ে আসতেছি যাতে করে এইখানকার যে যান্ত্রিক সুবিধা, এই যে এই লেন্থটা রেডিয়াসটা বাড়ে। রেডিয়াস বাড়লে যান্ত্রিক সুবিধাও কি হবে? বেড়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন দরজাটাকে টানতেছি সম্পূর্ণ কি 90 ডিগ্রিতে টান দিচ্ছি না? তাহলে ফোর্সটা এই অবজেক্টের সঙ্গে কিভাবে আছে? পারপেন্ডিকুলার। তাহলে টর্ক জেনারেশনের সময় যে ফোর্সটা আছে এই ফোর্সটা অবজেক্টের যে অ্যাক্সিসের সাথে কিভাবে থাকতে হবে? পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকতে হবে। তাহলে এই কলমটাকে আমি যদি ঘুরাইতে চাই লম্বভাবে বল দিতে হবে, যে লম্ব বল এটাকে ঘুরাবে। কিন্তু যদি লম্বভাবে বল না দিয়ে আপনি হরাইজন্টালি দৈর্ঘ্য বরাবর বল দেন, বস্তু কখনো ঘুরবে? বস্তুর পক্ষে ঘোরা পসিবল না। ক্লিয়ার হয়েছি? সো তাহলে এইখানে যে টর্কটা প্রডিউসড হচ্ছে, যদি আপনাকে টর্ক কত জিজ্ঞেস করা হয়, টাউ ইকুয়ালস টু, খেয়াল করেন বস্তুটার এই যে দৈর্ঘ্য কি এইটা না? তাহলে এই দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর বল কাজ করতেছে mg sin থিটা, এবং পিভট পয়েন্ট থেকে এইখানকার দূরত্ব কত? h। তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু mgh sin থিটা। টর্ক টাউ ইকুয়ালস টু কত হবে?
mgh সাইন থিটা হবে। বুঝতেছি কিনা সবাই? টর্ক টাউ ইকুয়ালস টু mgh সাইন থিটা। এখন দেখেন এই টর্কটাকে নিয়ে আমি একটু সামনে আগাবো। এই বাম পাশটা মুছে দিচ্ছি, এটা তো আগের ক্লাসের জিনিস, এটা মুছে দিই। এখন টাউ ইকুয়ালস টু mgh সাইন থিটা যখন আমরা লিখলাম, এই টাউটাই আমাদের প্রত্যয়নী বল। টাউটা কি? প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। তাহলে এইখানে প্রত্যয়নী বলের জায়গায় প্রত্যয়নী টর্ক বা প্রত্যয়নী দ্বন্দ্ব। দেখেন ডিফারেন্সটা বুঝি। যদি সুতা দিয়ে একটা ববকে ঝুলিয়ে দেই তখন শুধু প্রত্যয়নী বল ছিল, কেন? সমগ্র ভর কোথায় ছিল? ববে ছিল। কিন্তু এখন সমগ্র ভর কি সম্পূর্ণ বস্তুতে দেওয়া না? জিনিসটা খুব সিম্পল। ধরেন আপনাকে কোনো একটা জায়গায় এই গলা বরাবর আটকে দিয়ে তারপর ঝুলানো শুরু করা হলো, ঝুলতেছে তো ভালোই লাগবে ঝুলাইতে, কিন্তু এখানে আবার বেশি অ্যাঙ্গেলে ঝুলানো যাবে না। বেশি অ্যাঙ্গেলে ঘুরাইলে কি হবে? সেটা কি সিম্পল হারমোনিক মোশন হবে? লাস্ট ক্লাসেই বলছি থিটার মান খুব ক্ষুদ্র হইতে হবে। সো ধরেন আপনার হাত পা বেঁধে সুন্দর মতো এমনভাবে গলাটাকে আটকে দেওয়া হলো কোথাও, যাতে হালকা একটু নাড়ানো যায়। নাড়ায় দেখা গেল ও আচ্ছা ফিজিক্যাল পেন্ডুলাম। তাহলে এই ফিজিক্যাল পেন্ডুলামের যে টর্কটা আছে, যে প্রত্যয়নী দ্বন্দ্বটা আছে, টর্কের বাংলা দ্বন্দ্বও বলা হয়। তাহলে যে টর্ক বা প্রত্যয়নী দ্বন্দ্ব এখানে, সেটা হচ্ছে মাইনাস mgh সাইন থিটা। এই মাইনাসটা কেন দেওয়া হয়? সেটা বিপরীত দিকে কাজ করে। খেয়াল করেন, বস্তুটাকে এখান থেকে যতই এই দিকে আনতেছি ততই কি উল্টা ডিরেকশনে বস্তুটার যাওয়ার প্রবণতা বাড়তেছে না? আপনাকে সাম্যাবস্থান থেকে যতই ডানে সরানো হবে ততই আপনার প্রবণতা কোথায় যাওয়ার জন্য হবে? সাম্যাবস্থার দিকে যাওয়ার জন্য হবে। এই জন্য এই টাউ ইকুয়ালস টু মাইনাস mgh সাইন থিটা। কিন্তু থিটা কি বড় না খুবই ক্ষুদ্র? খুবই ক্ষুদ্র। তাহলে থিটা খুবই ক্ষুদ্র হলে সাইন থিটা আর থিটা অলমোস্ট সমান লেখা যায় না? থিটা খুবই ক্ষুদ্র হলে সাইন থিটা আর থিটা অলমোস্ট কি লেখা যায়? সমান লেখা যায়। থিটা ভেরি স্মল। কারণ যদি থিটা ভেরি স্মল না হয় তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন হবে না। সিম্পল হারমোনিক মোশন হওয়ার কন্ডিশন বা শর্তটা কি? থিটার ভ্যালুটা খুবই ছোট হতে হবে এবং এক্স্যাক্ট কত ডিগ্রির মধ্যে থাকতে হবে? উইদিন 4 ডিগ্রি রেঞ্জ থাকতে হবে। বুঝতেছি আমরা সবাই? এখন দেখেন টাউ সমান তাহলে কত লিখছি? আই আলফা। কেন লিখছি আবার একটু ডিফাইন করি। এটা এইচএসসির পড়ালেখা, কিন্তু আবার একটু আমি রিভিজিট করি। রৈখিক গতিতে বল কি করে? রৈখিক গতিতে বল ত্বরণ তৈরি করে এবং এটা তাহলে রৈখিক জড়তার পরিবর্তন করে। কৌণিক গতি বা ঘূর্ণন গতিতে টর্ক কৌণিক ত্বরণ তৈরি করে। তাহলে রৈখিক গতিতে বল যে ভূমিকা পালন করে, কৌণিক গতিতে সেই একই ভূমিকা কে পালন করে? টর্ক পালন করে। তাহলে টর্কের জন্য আমরা তাহলে এখানে ভরের জায়গায় কি আনবো? জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। এই আই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। আই হচ্ছে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। আলফাটা কি? আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ। তাহলে ইকুয়েশনটা আনলাম আই আলফা সমান মাইনাস mgh থিটা। এইবার আসেন, আমি এতক্ষণে এসে বুঝতেছি আপনাদের পড়ার আগ্রহ এইখান থেকে আস্তে আস্তে নাই হইতে শুরু করবে। আগ্রহ বাড়ায় দিই যে এ পরে কি হবে? আমাদেরকে টর্ক পড়াচ্ছেন, জড়তার ভ্রামক পড়াচ্ছেন, আমরা ছিয়েছি গ্রাজুয়েট। সো হোয়াই এ সিএসসি স্টুডেন্ট নিডস টু লার্ন দিস। ধরেন কোনো পয়েন্ট অফ টাইমে আপনাকে বলল একটা রোবট বানাও যেটা তোমাকে টাটা দিবে, এই যে টাটা দিচ্ছে, এই যে ফিজিক্যাল পেন্ডুলাম, তখন যে আপনি জাস্ট খাড়ার উপরে ধরা,
কেন? কারণ আপনি এটা পড়েন নাই। বোঝা গেছে? সো যদি আপনাকে একটা রোবট আর্ম বানাতে বলা হয় যে রোবট আর্মটা অসিলেট করবে একটা সার্টেন অ্যাঙ্গেলে, তাহলে ওইটা কিন্তু তখন ফিজিক্যাল পেন্ডুলাম হয়ে যাচ্ছে। আর তাহলে ওইটায় কতটুকু টর্ক দিতে হবে, কতটুকু ফোর্স দিতে হবে কোনো একটা মোটর দিয়ে, সেটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে না? সব কিছু কি রেডিমেড পেয়ে যাবেন? সব রেডিমেড পাবেন না। গিটহাবে সব কিছুর রিপোজিটরি নাই ভাইয়া। সো এই স্ট্যাক এক্সচেঞ্জ আর গিটহাব দেখে গ্র্যাজুয়েশন করে ফেলবো সব সময় পসিবল হবে না। জি, কি কোশ্চেন বলেন? হ্যাঁ, কারণ ওরা ভাইয়া পড়ালেখা করে, আমরা তো পড়ালেখা করি না। বুঝতে পারছেন? 6-7 পোলাপানও রোবট বানায়। এখন এখানে একটা ব্যাপার আছে ভাইয়া, যে বেসিক ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। ইউএসএতে না, বাংলাদেশেও এখন পোলাপানরা দেখা যায় 6-7 রোবট বানায়। এখন এই জায়গায় বিভিন্ন রকম প্রজেক্ট অলরেডি করা থাকে। আরডুইনো আছে, তারপর মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার বেসিক কিছু জিনিসপত্র আছে। ওরা অ্যাকচুয়ালি কম্পোনেন্টগুলোকে জোড়া লাগায়। একটা হচ্ছে বুঝে পুরা জিনিসটা করা, আর একটা হচ্ছে অলরেডি জিনিসপত্র আছে জোড়া লাগাইলেন। আমি একটা সম্পূর্ণ অন্যরকম এক্সাম্পল দিব, তাহলে বুঝবেন। এক্সাম্পলটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে গাড়ির এক্সাম্পল দিই একটু। সো আপনার একটা হচ্ছে সিকেডি, কমপ্লিটলি নট ডাউন। সো গাড়ির যে পার্টসগুলো বাংলাদেশে আসে, যদি ওইটা সিকেডি হয় তাহলে প্রাইসিংটা এবং আপনার ট্যাক্সটা কম হয়। কেন? কারণ পার্টসগুলো আলাদা আলাদা আসে, আমরা এনে এসে জোড়া লাগাচ্ছি, অ্যাসেম্বলি করতেছি। তাহলে আমার কিন্তু জানার দরকার নেই ইঞ্জিন কিভাবে কাজ করে, আমার দরকার ইঞ্জিনটাকে কিভাবে জোড়া লাগায়। হ্যাঁ, এটাও একটা নলেজ। আমি বলতেছি না এই নলেজটা আননেসেসারি, কারণ ভাইয়া জোড়া লাগানোর নলেজটাও নেসেসারি। তাহলে 6-7 একটা বাচ্চার কাছ থেকে আমরা এইটা এক্সপেক্ট করব না যে ওরা জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা জানবে। কিন্তু ওরা যদি এই কাজটা করতে পারে যে ফাংশনাল ইউনিটগুলা, সে ফর এক্সাম্পল ওরা একটা ড্রোন বানাবে, তাহলে ড্রোনের মোটরটা কোথায় লাগাবে, পাখাগুলা কিভাবে অ্যারেঞ্জ করবে, এই লাগানোর নলেজটাও কি বেশ ভালো নলেজ না ভাইয়া? সো ওরা যখন 6-7 বাচ্চারা এই রোবটগুলা বানায়, অন্যান্য কিছু বানায়, তখন অ্যাকচুয়ালি ওরা এই ফাংশনাল ডিজাইনগুলো ভাইয়া জানে না। কিন্তু এই ফাংশনাল ডিজাইনটা আপনার কেন জানা দরকার ভাইয়া? কারণ 6-7 একটা বাচ্চার জব নেওয়ার দরকার নেই, সে একটা প্রজেক্ট করলেই হ্যাপি, কোথাও থেকে একটা অ্যাওয়ার্ড পাবে, হ্যাপি হ্যাপি। কিন্তু আপনি ভাইয়া হ্যাপির জন্য দরকার মানি। সো আপনাকে কখন টাকা দেওয়া হবে? যখন ভাইয়া আপনি একটা ফাংশনাল জিনিস দাঁড় করাইতে পারবেন। আরেকটু সহজ করি, কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদেরকে ইন কনটেক্সট দেই। হোয়াই নলেজ ইজ নেসেসারি? মানে আপনাদের কোশ্চেন থাকতে পারে ভাইয়া চ্যাট জিপিটি চলে আসছে, এআই চলে আসছে, নলেজ দিয়ে আর কি ঘোড়ার আন্ডা হবে? অবভিয়াসলি চ্যাট জিপিটি এবং এআই আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, সিএসসি গ্র্যাজুয়েটদের জন্য একটা ডেফিনেটলি চ্যালেঞ্জ। হোয়াই ইজ দ্যাট? বিকজ আগে অনেক কাজকর্ম ম্যানুয়ালি করাতে হতো, এখন করাতেই হবে না। সে ফর এক্সাম্পল সিএসসি গ্র্যাজুয়েটদের একটা অংশ টেমপ্লেট বানানোর কাজ করত এবং ভালো পয়সাই পাইতো। ধরেন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানায় ব্যাপক পয়সা ইনকাম করতে পারতো এক সময়। বাট এখন সেই ফিল্ডটা ভাইয়া সংকুচিত হবে। কেন? টিপিক্যাল যে কাজকর্মগুলো আছে এআই করে দিবে, কিন্তু একটা পার্টিকুলার পোর্শনের ভ্যালু আবার বাড়বে, কমবে না। বোঝার চেষ্টা করি, সহজ কাজ সবাই করতে পারে, কম্পিটিশন হাই। কঠিন কাজ কি সবাই করতে পারে? কম্পিটিশন নাই ওইখানে তখন লোক খুঁজে পাওয়া যায় না। সে ফর এক্সাম্পল এই যে রোবট হ্যান্ডের কথা আমি ডিসকাস করতেছি, এই ফিজিক্সটুকু যে জানে না, সে একটা রোবট হ্যান্ডের যদি স্ট্রাকচার চেঞ্জ হয়, গঠন চেঞ্জ হয়, যে কোনো একটা রোবট হয়তো বা এইরকম হবে লাইক দিস, ওই হ্যান্ডের মাথায় এরকম একটা কিছু ধরার থাকবে লাইক দিস, একটা রেঞ্জ টাইপ। ধরেন কোনো একটা রোবট হ্যান্ড, সে হচ্ছে একটা রেঞ্জের মতো কাজ করবে। তাহলে এই রেঞ্জের জন্য পার্টিকুলারলি কি ইকুয়েশনগুলো চেঞ্জ হবে না? রেঞ্জের মাস, রেঞ্জের সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি, এগুলো দিয়ে। তাহলে যে ভদ্রলোক শুধুমাত্র এই ইকুয়েশন ছাড়া
এইখানে যে বোর্ডে টি এর ইকুয়েশনটা দেখাইছি, দেখেন বইয়ে কিন্তু ডিরেক্টলি বলছে টি সমান 2π√IMGH। এরা এইখানে কিভাবে আসছে সেটা কিন্তু ডিসকাস করে নাই। তাহলে আমি কেন করতেছি? আমি করতেছি এই কারণে, এই যে দেখেন এই ইকুয়েশনটা যে জানে সে মুখস্থ ইকুয়েশন বসায় কিছু জিনিস করতে পারবে, কিন্তু যে এইটা কোথা থেকে আসছে সেটা জানে সে কিন্তু এই রকম যে কোনো চেঞ্জ অ্যাডাপ্ট করে ফেলতে পারবে। বুঝতে পারছেন? সো ChatGPT আসছে, আমি খুশি। আসছে, খুশি। আপনারা পড়ালেখা করা বন্ধ করে দিয়েছিলেন, এবার করতে হবে। কারণ আপনি যদি পড়ালেখা না করেন আপনার জব ওই যে AI নিয়ে নিছে। বুঝতে পারছি? ওকে, চলেন পড়ালেখায় ঢুকি। আমি আপনাদেরকে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াই দিস ইজ নেসেসারি, কেন আপনার লাগবে সেই এক্সাম্পলটা দিচ্ছিলাম। যে একটা কোনো মেশিন সে যদি অসিলেট করে বা ভাইব্রেট করে অল্প অ্যামাউন্টে, তাহলে ওই মেশিনের জন্য আপনার যদি কোড লিখতে হয়, প্রোগ্রাম লিখতে হয়, আপনাকে এই ফিজিক্সটুকু জানতে হবে। এখন একটু আবার এইখানে আসি, খেয়াল করেন আমরা বোর্ডে যেটা দেখতেছি, এই যে ইকুয়েশনটা যেটা দেখতেছি, মনোযোগ দিয়েন। টি ইকুয়ালস 2π√IMGH লিখছে, ব্র্যাকেটে কি লিখছে? ফিজিক্যাল পেন্ডুলাম। ওকে, এটা ফিজিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ইকুয়েশন। পাশে কমা দিয়ে কী লেখা আছে? স্মল অ্যাম্প্লিটিউড। আমি আপনাদেরকে শুরুতে এই থিটা কি বলছি? স্মল অ্যাম্প্লিটিউড মানে থিটাটা কি হবে? স্মল হবে। সো যেখানে আমরা অ্যাম্প্লিটিউড স্মল দেখব ওখানেই থিটাটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এখন আসেন আমরা এই ইকুয়েশনটা থেকে সামনে আগাই। আমি ডানের চিত্রটুকু মুছে দিব এখন। ওকে, দেখেন আমার আই আলফা, এখন আলফা হচ্ছে d²θ/dt² প্লাস mgh ইন্টু থিটা ইকুয়ালস টু 0। চলেন একটু বোঝার চেষ্টা করি আলফা সমান কিভাবে d²θ/dt² হলো। আমার থিটাটা হচ্ছে কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। থিটা হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ যদি থিটা হয়ে থাকে, কৌণিক বেগ ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলছি, একই কথা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম জিনিস। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কৌণিক বেগ। এইবার কৌণিক বেগ কিভাবে পাওয়া যাবে? সরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে বেগ পাওয়ার কথা। ভি সমান কি ছিল? ds/dt ছিল। সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন করলে বেগ পাওয়ার কথা। তাহলে এখানে ওমেগা ইকুয়ালস টু dθ/dt, সরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করেছি। এখন বেগকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে কি পাওয়ার কথা? ত্বরণ পাওয়ার কথা। তাহলে আলফা ইকুয়ালস টু dω/dt, কিন্তু ওমেগা সমান dθ/dt। সো আমরা যেটা পাচ্ছি d²θ/dt²। এই হচ্ছে আমাদের পুরো ক্যালকুলেশনটা। বুঝতে পারছি কিনা সবাই? এখন তাহলে দেখেন I d²θ/dt² প্লাস mgh ইন্টু থিটা সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি। এখন ছোট্ট একটা কাজ করে আপনারা পুরোটা বুঝে যাবেন। d²θ/dt² প্লাস mgh ডিভাইডেড বাই I ইন্টু থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখেন তো ইকুয়েশনটা চেনা চেনা লাগে কিনা? এখন একটু চেনা চেনা করে দিই। d²x/dt² প্লাস k/mx সমান 0 ছিল। সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতির ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ব্যবকলনের সমীকরণের ইকুয়েশন এটা ছিল কিনা? এখানে এই k/mকে আমরা কত বলেছিলাম? ω² বলেছিলাম। তাহলে এখানে mgh/I কে কি বলবো? তাহলে ω² সমান কত? mgh/I। বোঝা যাচ্ছে?
আমরা নতুন কিছু পড়তেছি না, পুরাতন জিনিস। তাহলে দেখেন তো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু যদি হয় mgh বাই আই অর ওমেগা ইকুয়ালস টু রুট ওভার mgh বাই আই। এখন ওমেগা সমান কি ছিল? 2π/t ছিল না? ওমেগা সমান ছিল 2π/t ইকুয়ালস টু রুট ওভার mgh বাই আই। তাহলে এখান থেকে আমরা যদি টি এর ইকুয়েশন বের করতে যাই, টি ইকুয়ালস টু কী হয়? এখান থেকে এখানে আমি লিখি, দেখেন ওখান থেকে বাম পাশটা মুছে দিব, মুছে দিয়ে এখানে আমরা লিখব। তাহলে দেখেন টি ইকুয়ালস টু 2π√i/mgh। দেখেন তো মিলছে কি না, একই জিনিস পেয়েছি কিনা আমরা? টি ইকুয়ালস 2π√i/mgh। তাহলে এখন চ্যালেঞ্জটা হচ্ছে আই কিভাবে বের করব? আইটা হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। সো তাহলে এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে বের করতে হবে কি? আই। তাহলে আইটা হচ্ছে কি এখানে জড়তার ভ্রামক, আর এইচটা কি? এইচটা হচ্ছে যে বিন্দু থেকে দুলবে সেই বিন্দু থেকে সেন্ট্রয়েড বা সেন্টার পয়েন্ট অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। চলেন আমি জিনিসগুলো লিখে দিই, কোনটা কি লিখে দিই, কারণ ম্যাথ করতে গেলে কাজে লাগবে। তাহলে এইখানে এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, যে বস্তুটাকে ঝুলিয়েছি সেটার ভর হচ্ছে এম।